প্রসেসর এখানে আপনাকে ইন্টেল তারা বলছে ইন্টেল 6 জেন, এবং হচ্ছে আপনার আপনি নিতে পারেন হচ্ছে আপনার এএমডি রাইজেন যেটাকে বলে এএমডি রাইজেন প্রসেসর। পাশাপাশি এখানে আবার 7 জেনের কথাটা বলছে আপ টু, মানে এটা হলে একটু ভালো হয়, বেটার কোয়ালিটি তারা পায়। এবং হচ্ছে আপনার এএমডির আপনার রাইজেনের যে ভার্সনটা আছে 3000 সিরিজে যে কোনো একটা হলে হবে। পাশাপাশি একটু নিচে অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 11 দুটোরই সাপোর্ট করে, তো 10 সব থেকে বেশি প্রেফারেবল হবে। 11 আর্লিয়ার আসছে, এই জন্য অ্যাডোবের কিছু প্রোডাক্ট একটু কনফিগ করে ঝামেলা করে। আমরা যেটা দেখবো র্যাম এখান থেকে, যেটা মেমোরি নাই পরিচিত, সর্বনিম্ন আপনার 8 জিবি হতে হবে, সর্বোচ্চ যেটা হচ্ছে আপনার 32 16 হলে সব থেকে ভালো হয় র্যাম। এবার গ্রাফিক্স কার্ডের একটা ব্যাপার হচ্ছে, যেহেতু আমরা কিছু কাজ করছি, তো গ্রাফিক্স কার্ডে একটু সবার কিছু থাকবে, কারণ বর্তমানে গ্রাফিক্স কার্ডের যে একটা মার্কেট প্রাইস আছে, এটা খুব চড়া। তো গ্রাফিক্স কার্ড আপনি 2 জিবি দিয়ে শুরু করতে পারেন, বেটার হচ্ছে আপনার 4 থেকে 6, আরো একটু লাগালে আপনি আরো ভালো অ্যাড করতে পারবেন। যেমন 6 এর উপর যদি কাজ করেন, তাহলে সেক্ষেত্রে আপনি 4K ভিডিও এডিটিং করতে পারবেন। এটাও কিন্তু যথেষ্ট না, এটা মানে একদম মিনিমাম, এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম। এর উপর যদি আপনি অ্যাড করেন আরো আপনার জন্য ভালো হবে। যাদের এই ধরনের কম্পিউটার কনফিগারেশন আছে তারা তো নিশ্চিন্তে কাজগুলো করতে পারছেন, আর যাদের এই কনফিগারেশন ম্যাচ করছে না তাদের জন্য সাময়িক একটু অসুবিধা হয়ে যাবে। ইনশাল্লাহ আপনি চেষ্টা করবেন যে ক্লাস করতে করতে বা পরে যখন আপনার সুবিধা হয়, একটা যেটা আপনার কাছে কম আছে গ্রাফিক্স অথবা হচ্ছে র্যাম অথবা হচ্ছে দেখা যাচ্ছে যে এসএসডি, যেখানে একটা ব্যাপার আছে, সেগুলো আপনি অ্যাড করে নেবেন। এসএসডি কে ম্যাক্সিমাম আপনার ল্যাপটপ বা ডেস্কটপ এখন সব জায়গাতেই এসএসডি বেশি চলে। তো হার্ড ডিস্কের সাথে যদি আপনি একটা এসএসডি অ্যাড করে নেন, সেক্ষেত্রে আপনার কম্পিউটার আরও দেখবেন যে 3 টাইমস বেশি ফাস্টার হয়ে যাবে। আমরা চেষ্টা করবো একটা এসএসডি অ্যাড করে দেওয়ার জন্য। এবার লাস্টে চলে আসা যে আপনার মনিটর, সেটা হচ্ছে 1920 1080, যাতে আপনার ভালো একটা মনিটর আপনার পাওয়া যায় লার্জ স্ক্রিনের। ছোট মনিটর হলে সমস্যা হবে না, কিন্তু এটা হচ্ছে প্রেফার করাটা ঠিক হবে। আশা করছি আমরা বুঝতে পেরেছি যে কি ধরনের আমাদের সিস্টেম ইনফরমেশনের দরকার। এরপর আসলে আমরা সফটওয়্যার কোন ভার্সনটা ইউজ করবো। অ্যাডোবি প্রিমিয়ার প্রো প্রতি বছর তাদের সফটওয়্যারগুলো আপডেট করে। এটা তাদের বিজনেস পলিসি হতে পারে, অথবা যারা আমরা ক্র্যাক ইউজ করি তাদেরকে প্রোটেক্ট করার জন্য এটা একটা পলিসি হতে পারে। তো আমরা শিক্ষানবিশেষ টাইমে আমরা সবাই ক্র্যাক ফাইল ইউজ করবো, তাতে আমাদের কিনতে হবে না। আর যেহেতু একটা ক্র্যাক ফাইল, সেক্ষেত্রে সেট আপ নিয়ে কিছুটা প্রবলেম থাকবে আপনার। তো আমরা যদি সেট আপটা নিয়েই কথা বলি তাহলে ক্লাসের অনেকটা সময় চলে যাবে, এই জন্য আমি একটা বেটার সলিউশন বের করেছি। ছোট্ট একটা ভিডিও আছে, ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ভিডিওটা দেখলে কিভাবে ইনস্টল করতে হয় শিখে যাবেন। পাশাপাশি যারা অলরেডি ইনস্টল করা আছে তাদের তো কোনো ইনস্টল লাগছে না, আপনাদের ওই সময়টা বেঁচে গেল। আচ্ছা, একটু শুরু থেকে বলি যে ক্র্যাক কি বা ক্র্যাক কি কাজ করে। অনেকে ক্র্যাক ইনস্টল করতে চান না আপনার কম্পিউটার ম্যালওয়্যার বা ভাইরাসের কারণে। হ্যাঁ, এটা ঠিক যে ক্র্যাক যেটা থাকে এটা আপনার কম্পিউটারে রিস্ক হয়ে যায়। তো এই যে ক্র্যাকগুলো থাকে এটা অনেকটা দেখা যাচ্ছে রিস্ক ফ্রি বলা যায়, তো এই জন্য আমরা এটাকে ইউজ করতে পারি। ক্র্যাক আপনি যখন ইনস্টল করবেন তখন আপনার অ্যান্টিভাইরাস কানেকশন এবং ইন্টারনেট কানেকশনটাকে অফ রাখতে হবে, হয়ে অফ থেকে এটাকে ইনস্টল করতে হবে। প্রসেসগুলো আমি বলে দিচ্ছি এবং ভিডিও আছে, ভিডিওটাকে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, যারা 8 জিবি র্যামের নিচে আছেন তারা কি করতে পারেন। ইনিশিয়ালি স্টার্ট করার জন্য আপনি প্রিমিয়ার প্রো 2014 যে ভার্সনটা আছে সেটা ইনস্টল করে কাজ করতে পারবেন। 2014 ভার্সন দিয়ে 8 জিবি র্যামের নিচে যারা আছেন, মানে 4 জিবি র্যাম নিয়ে স্টার্ট করতে আছেন, তাদের জন্য কাজ করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে আপডেট যে ভার্সনগুলো আছে বা আপডেট যে ফাংশনগুলো আমরা ক্লাসে দেখবো, হয়তো আপনি সবগুলো কাজ করতে পারবেন না, কিছু কিছু জিনিসগুলো আপনার ছাড়া পড়বে। কোনো সমস্যা নেই, ক্লাসের সবগুলো ভিডিও রেকর্ড থাকে। যখন আপনি কম্পিউটার আপডেট করবেন, সাথে সাথে ভিডিওগুলো যদি একটু দেখে নেন, আপনি আবারও ঠিকঠাক মতো কাজগুলো করতে পারবেন। আচ্ছা, এবার আমরা কোন ভার্সনটা ইউজ করবো। তো অ্যাডোবি আর্লিয়ার যে ভার্সনটা রিলিজ হয়েছে সেটা অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2023, মানে যে বছর সেই বছরের ভার্সনটাই আছে। কিন্তু এইটা যদি আমরা ব্যবহার করতে যাই তাহলে আমাদের কম্পিউটার কনফিগারেশন আরো একটু হাই লাগবে, মানে এখানে যেটা দেওয়া আছে তার থেকেও হাই লাগবে। মানে র্যাম মিনিমাম 16 জিবি আপনার হতে হবে, এবং গ্রাফিক্স কার্ড যেটা আছে এটা আপনার 16 বা 32 কাছাকাছি গেলে আমরা ভালো একটা স্পিড পাবো। তাছাড়া কিন্তু আমাদের একটু পিসিটা ল্যাগ করে, মানে আপনি যখন 10 মিনিট বা 1 ঘন্টার কোনো ভিডিও নিয়ে কাজ করবেন দেখবেন যে কিছুটা হ্যাং হয়ে গেছে, ক্র্যাশ হচ্ছে, এটা প্রবলেমটা হবে। তো এই জন্য সবার কথা বা সবার কনফিগারেশনের মধ্যে থেকে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2018 ভার্সনটাকে ইউজ করবো। এটা অনেকটা বেশি ইউজার ফ্রেন্ডলি, এবং মোটামুটি 8 জিবি র্যাম থাকলে আপনি আপনার পিসিতে রান করতে পারবেন। প্রেশারও খুব কম আসবে, আর আমাদের শিক্ষানবিশের টাইমে এইটা স্টার্ট করার জন্য খুব ভালো একটা ভার্সন আমি মনে করি। তো আমি এই লিঙ্কটা জুমের চ্যাট বক্স যেটা আছে অথবা আমাদের মেসেঞ্জারের যে চ্যাট বক্স, যারা মেসেঞ্জারে জয়েন হয়েছেন দুই জায়গাতে পেয়ে যাবেন। যারা অলরেডি ইনস্টল করছেন তাদের কথা বলছি না, হয়তো অ্যাডভান্স হয়ে গেছেন আর কি। এই সবগুলো সফটওয়্যার রিলেটেড এবং কম্পিউটারের যাবতীয় সফটওয়্যার একটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে গেট ইনটু পিসি। এইখানে সার্চ করলে আপনি সব ধরনের সফটওয়্যার উইথ ক্র্যাক ফাইল পেয়ে যাবেন। এই সফটওয়্যার এই সাইডে একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে এনারা ছোট্ট একটা ভিডিও বার্তা প্রোভাইড করবে, যে ভিডিওর মাধ্যমে আপনি সফটওয়্যারটাকে কিভাবে ইনস্টল করতে হয় সেটা কিন্তু শিখে যাবে। আচ্ছা, কথা কি সবাই শুনতে পাচ্ছেন?
জি, শোনা যাচ্ছে। জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে কিনা? নো স্যার। কারা কারা অলরেডি প্রিমিয়ার প্রো ইনস্টল করে ফেলেছেন যে কোনো ভার্সন? ভাইয়া জি আমি লেটেস্টটা জি অন স্যার, করা আছে ওকে। 2020 ভার্সন, 2022। জি 3-4 জন মোটামুটি করে ফেলেছেন তাই না? জি স্যার। মানে আমি ঠিক এখান আছে। থেকে মানে ডাউনলোডটা করছি, ইনস্টল এখনো করিনি, বাট আফটার এফেক্টটা এখান থেকে ডাউনলোড হচ্ছে না, এটা কি মানে? আফটার এফেক্ট হচ্ছে না। আচ্ছা, আমরা সবগুলো লিঙ্ক আপনাকে গুগল ড্রাইভে দিয়ে দিব, আপনি গুগল ড্রাইভ থেকে সহজেই ডাউনলোড করতে পারবেন। তো এখানে যেটা হয় এটা হচ্ছে একই সাথে অনেকজন এখানে সাইডে থাকে, সাইটটা খুব বেশি সময় এনগেজ থাকে, নেটওয়ার্ক একটা ইস্যু থাকতে পারে। তো যখন আপনার যে নেটওয়ার্ক কানেকশনটা আপনি ইউজ করছেন, ইন্টারনেট কানেকশনটা ওইটা যখন ফুল স্পিড থাকবে তখন আপনি ডাউনলোড করলে সব থেকে বেটার রেজাল্টটা পাবেন আসলে। যে ভাষণ আপনি ইউজ করতে চান, আমি যেটা দিচ্ছি এটাই যে আপনাকে ইউজ করতে হবে তা না। আপনার যদি কম্পিউটার কনফিগারেশন বেটার থাকে, আপনার কাছে খুব ভালো মেশিন থাকে, আপনি অবশ্যই আর্লিয়ার যে ভাষণটা আছে 23 এটাই ব্যবহার করবেন। আর আমি যে কাজগুলো দেখাবো এটা সবগুলোর ক্ষেত্রে এক হবে। 2014 যারা ইউজ করবে, যাদের 4 GB র্যাম, তাদের সাথে কিছুটা মিল থাকবে না, কিন্তু বাদ বাকি সবার ক্ষেত্রে জি ভাই, আমার 2023। 2020 সমস্যা নেই, সমস্যা নেই, কাজ করতে পারবেন। তো যারা আর্লিয়ার ভার্সন খুঁজছেন এখানে সার্চ করলে যে ভার্সন নাম লিখে আপনি পেয়ে যাবেন। তো আমি 2018 ভার্সনটা আছে এটাকে দেখিয়ে দিচ্ছি এবং এটা কিভাবে ইনস্টল করতে হয় একটা ছোট ভিডিও গাইডলাইন আপনার সাথে পরিচয় করে দিচ্ছে। যারা এখন ইনস্টল করেনি তাদের জন্য আমি বলবো। এখানে দুইটা ফাংশন আছে, দেখবেন যে একটা হচ্ছে হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার, একটা বাটন, এবং আরেকটা বাটন আছে আপনার যে পুরোপুরি সফটওয়্যার ডাউনলোড করার জন্য। ওকে, দুইটা ডাউনলোড। যখন আপনি সফটওয়্যারটাকে ডাউনলোড করবেন, সফটওয়্যারটা একটু বড় ফাইল থাকার জন্য সফটওয়্যারটাকে জিপ বা কম্প্রেস করে এই সাইডে আপলোড করা হয়। শুধুমাত্র এই সাইড না, যত জায়গাতেই একটু লার্জ ফাইল সেন্ড বা হচ্ছে আপনার ডাউনলোডের জন্য রাখা হয় আর কি, সবগুলো ফাইল কম্প্রেস করে রাখা হয়। আর কম্প্রেসটা কি, ধরেন আমরা যারা ঢাকাতে থাকি তারা নীলক্ষেত থেকে যদি বই নিয়ে আসি মিরপুরের দিকে, অনেকগুলা বই একটা কার্টুন বা একটা সুটকেসের মধ্যে চেপে বেঁধে নিয়ে আসি যাতে করে পড়ে না যায়, ঠিক এই প্রসেসটাকেই কম্প্রেস ফাইলগুলো বলা হচ্ছে, সহজ ভাষায় বললাম আর কি। এই কম্প্রেসটাকে আবার কি করতে হয়, আপনার কম্পিউটারে এসে যেরকম বাসায় আমরা আনপ্যাক করি ঠিক ওইরকম ভাবে এটাকে এক্সট্রাক্ট করতে হয়। আর এক্সট্রাক্ট করার জন্য একটা ছোট্ট সফটওয়্যার প্রয়োজন হয়। দুইটা সফটওয়্যার আছে, দুইটাই ফ্রি। একটা হচ্ছে 7-zip আনইনস্টলার আর একটা হচ্ছে উইন্ডার, যেটা আপনি কমফোর্টেবল ফিল করেন। আমি দুটো দেখে দিচ্ছি কিভাবে ডাউনলোড করে ইনস্টল করতে হয়। একটা হচ্ছে উইন্ডার, উইন্ডার 10। যারা মনে করছেন যে ভিডিওটি শিখতে গেলে আপনি কিছু জানতে হচ্ছে, এটা জাস্ট কমপ্লিট একটা প্রসেস। আপনি যদি প্রত্যেকদিন প্রসেসটা ফলো করেন আপনি দেখবেন যে কখন যে আপনি শিখে গেছেন বা প্রো হয়ে গেছেন বুঝতে পারবেন না। তা আপনার কোনো দরকার নেই, শুধুমাত্র ইনস্ট্রাকশনগুলো ফলো করে যান। উইন্ডোজ উইন্ডার, উইন্ডার ফর উইন্ডোজ 10 এটা লিখে সার্চ করলে আপনি এই যে ফাইলটা পেয়ে যাবেন, একদম লেটেস্ট ভার্সন। খুবই সহজ ডাউনলোড করে, এটা কোনো ক্র্যাক করতে হবে না। এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার ব্রাউজারে ডাউনলোড হয়ে যাবে। আপনি যদি মজিলা ফায়ারফক্স ইউজার হন তাহলে দেখবেন যে এইখানে তীর চিহ্ন যেটা আছে সেখানে ফাইলটা ডাউনলোড হয়ে আছে। আর যদি গুগল ক্রোম ইউজার হন তো দেখবেন নিচে কোথাও একটা ডাউনলোড হয়ে আছে। ডাউনলোড হওয়ার পরে ফাইলটা দেখতে ব্রিফ কেসের মতো আইকন শো করবে পেজে। এখানে ডাবল ক্লিক করে নেক্সট 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 ক্লিক করলে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। তো কংগ্রেচুলেশন, কিভাবে উইন্ডার ইনস্টল করতে হয় আপনি কিন্তু একটা আইডিয়া পেয়ে গেলেন। নেক্সট আমরা দেখবো হচ্ছে আপনার 7-zip, তাই না? 7-zip ডাউনলোডার, এটা এখানে এসে দেখবো যে আমাদের কম্পিউটার কনফিগারেশনটা কোনটা। তো মোস্ট প্রবলেম আমরা উইন্ডোজ 10 ইউজারটি এখানে বেশি আছি, এর জন্য এর থাকতে পারে। তো আপনি একটা ম্যাচ করে দেখে নেবেন যে কোথায় আপনার সুবিধাটা হয়। আর যারা উইন্ডোজ 10 ইউজ করছি, উইন্ডোজ 10 এবং 64 বিট, এটা এখানে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এবং সেম একই প্রসেস। ডাউনলোড দিয়ে ডাবল ক্লিক করে নেক্সট নেক্সট করলে অটোমেটিক্যালি এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। দেন আমরা কি করবো, আমরা এখানে চলে আসবো, একটা নিউ ট্যাব খুলে রাখছি এবং এখানে ডাউনলোডে ক্লিক করলে এইখানেও অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। আমি কিন্তু কোনো থার্ড পার্টি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের মতো মানে আইডিএম এগুলোর কথা বলছি না, ব্রাউজারে ডিফল্ট অবস্থায় ডাউনলোড হয়ে যাবে। যাদের ডাউনলোড হচ্ছে না বা যারা বলছিলেন যে একটু আগে একটা ভাইয়া যে আফটার ইফেক্টস ডাউনলোড হয়েছে বা অন্য কোনো সফটওয়্যার ডাউনলোড হচ্ছে না, একটু চেষ্টা করে দেখবেন যে থার্ড পার্টি কোনো ডাউনলোড ম্যানেজার দিয়ে কাজ হয় কিনা, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। তো নর্মালি আপনার ইন্টারনেট কানেকশনটা ভালো থাকলে ব্রাউজারে যে ডাউনলোডারগুলো আছে সেগুলো দিয়ে হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আর যখন ফাইলটা আপনি এক্সট্রাক্ট করতে যাবেন একটা পাসওয়ার্ডের প্রয়োজন হবে, তো এটা আমরা অ্যাভয়েড করি, দেখতে পাই না। খেয়াল রাখবেন পাসওয়ার্ডটা হচ্ছে 123, খুবই সিম্পল পাসওয়ার্ড এবং সবগুলো একই থাকে। এবার কিভাবে ইনস্টল করবেন প্লে করছি, ডাউনলোডের প্রসেসটা আপনাকে এখানে দেখিয়ে দিবে। তো ডাউনলোড করার পরে কিছু স্টেপ আছে যেমনটা এখানে বলে দিচ্ছে। প্রথমে আপনার ইন্টারনেট যে কানেকশনটা আছে এটাকে অফ করে রাখতে হবে। এখানে লেখা আছে একটু দেখে নেন যে টার্ন অফ ইউর ইন্টারনেট কানেকশন।
এটাকে অফ করতে হবে। তারপর হচ্ছে যেটা করতে হবে যে উইন্ডোজ ডিফেন্ডার নামের যে আমাদের অ্যান্টিভাইরাস প্রোটেকশন থাকে উইন্ডোজ 10-এ এবং 11-এ, তো এগুলো অফ করে রাখবো। পাশাপাশি যারা অ্যান্টিভাইরাস ইউজ করছি অ্যান্টিভাইরাসটা কিছু সময়ের জন্য অফ করে রাখবো। এরপরে কি হচ্ছে ফুল ভার্সনের জন্য ক্র্যাকটা কিভাবে অ্যাক্টিভেট করবেন সেটা দেখাচ্ছে, দেখিয়ে দিচ্ছি। এখানে স্টার্টে মানুষে ক্লিক করে এখান থেকে এই যে ভাইরাস অপশনতে ক্লিক করে সবগুলো টার্ন অফ করে দিবেন যতগুলো অন অবস্থায় আছে, এবং ওপরে যেটা ওটা অফ করে দেবেন, রিয়েল টাইম যে প্রোটেকশন সবগুলো অফ করে দেবেন। দেন এই যে এক্সট্রাক্ট করে রাইট বাটন ক্লিক করবো, এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করলে দেখবেন যে ফাইলটা আমার এক্সট্রাক্ট হয়ে যাচ্ছে, মানে প্রিমিয়ার প্রো যতগুলো ফাইল আছে সবগুলো আপনার এখানে কিছু সময়ের মধ্যে এক্সট্রাক্ট হয়ে যাবে। এরপর লাল কালার যে সেটা ফাইলটা আছে এইটা আমাদের ইনস্টল করতে হবে। আমরা এই লাল কালার যে সেটা ফাইলটা আছে এখানে ডাবল ক্লিক করব, কিছু সময় অপেক্ষা করার পরে দেখবেন যেটা ইনস্টল হয়ে আছে। উপরে খেয়াল করে দেখেন পার্সেন্টেজ উঠছে 11, 12 এরকম করে পার্সেন্টেজ। যখন এটা 100% হয়ে যাবে খুব দ্রুত ইনস্টল হয়ে যাবে। এটা কত দ্রুত ইনস্টল হচ্ছে ডিপেন্ড করবে কিন্তু আপনার কম্পিউটার পারফরমেন্সের উপরে। আচ্ছা এখানে একটু কাজ করতে হবে, আপনি একটু খেয়াল করে দেখেন, আমরা একটু দেখে আছি। যখন ইনস্টল হয়ে যাবে আপনাকে যে সাইন ইন লেটারে ক্লিক করতে হবে, হ্যাঁ সাইন ইন লেটারে অপশনে। এরপরে আমাদের 7 ডেজ ট্রায়ালটা অ্যাক্টিভ হয়ে যাবে, কারণ আমরা ট্রায়াল প্যাকটা ইউজ করব, আর এই ট্রায়াল প্যাকটাকে আমরা ক্র্যাক ফাইল ইউজ করে সারা বছর ইউজ করতে পারবো আসলে। তো এখান থেকে আমরা স্টার্ট ট্রায়ালে ক্লিক করে দিব। স্টার্ট ট্রায়ালের পরে অনেক সময় প্রিমিয়ার প্রো ওপেন হয়ে যেতে পারে, প্রিমিয়ার প্রোটা ওপেন হয়ে গেলে আপনি ক্লোজ করে দিবেন, আর এরকম টার্মস আসলে আপনি অ্যাকসেপ্টে ক্লিক করে অ্যাকসেপ্ট করে নেবেন সমস্ত টার্মসগুলো। তো প্রিমিয়ার প্রো ওপেন হয়ে যাচ্ছে, আমরা এটা ওপেন হওয়ার পরে ক্লোজ করবো, কারণ এটা ওপেন না হলে আসলে ক্লোজ করার সুযোগ থাকে না। আর হেল্প থেকে দেখেন এখানে আপনাকে যেটাকে বলছে 7 ডেজ ট্রায়াল বা কোনো অপশন এখানে দেখাচ্ছে না, কিন্তু আমরা অফ করে দিলাম। দেন চলে আসবো হচ্ছে সে আমাদের এখানে সফটওয়্যারটা ডাউনলোড করা আছে, সেখানে আসার পরে দেখবো যে ক্র্যাক নামের একটা ফাইল আছে, সেখানে ডাবল ক্লিক দেন AMT ইমুলেটর 0.9.2 যেটা আছে এটা ওপেন করবো। এখানে রেড কালার যেটা আছে এইখানে আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করতে পারি। মেক শিওর আপনারা একটা কাজ করার আগে ইন্টারনেট কানেকশনটা এবং হচ্ছে অ্যান্টিভাইরাস সবগুলো যেরকম দেখানো হলো শুরুতে এটা অফ থাকবে। এরপর আমাদের ইনস্টল করতে হবে, ইনস্টল করার পরে একটা ফাইল লোকেশন দেখিয়ে দিতে হবে যে কোথায় আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2018 বা হোয়াট এভার ভার্সন আপনি ইউজ করেছেন এটা কোথায় ইনস্টল হয়েছে। তো স্বভাবত এটা হচ্ছে আপনার দিস কম্পিউটার, তারপর হচ্ছে আপনার সি ড্রাইভ, এরপর হচ্ছে প্রোগ্রাম ফাইল, এরপর অ্যাডোবি, দেন এখানে না ব্যাক করতে হবে একটু, ব্যাক, আচ্ছা ব্যাক ওপরেরটা এই যে প্রোগ্রাম ফাইল 86 ওটা তো না, শুধুমাত্র প্রোগ্রাম ফাইল, এরপর অ্যাডোবি, দেন চলে আসবেন একদম নিচে amtlib.bll, এই এক্সটেনশনটাকে ক্লিক করে দেখাতে হবে। হয়ে গেছে কাজ, ক্লোজ, দ্যাটস ইট, এই সিম্পল কাজটা। এই কাজটা আমরা কেন করে দেখালাম না ক্লাসে, এটা করলে কি হয় আপনার ইন্টারনেট কানেকশনটা অ্যান্টিভাইরাসটা অফ করতে হয়, আর ইন্টারনেট কানেকশনটা অফ করলে আমরা আপনাদের হারিয়ে ফেলবো, এই জন্য এটা ক্লাসে হয়তো দেখানো হচ্ছে না। আশা করি এই ভিডিওটা আপনি বুঝতে পেরেছেন, না হলেও আমি ক্লাসের পরে দেখবেন যে যারা জুমের চ্যাট বক্স অথবা হচ্ছে আপনার কি বলে মেসেঞ্জার যারা জয়েন হয়েছেন, হ্যাঁ মেসেঞ্জার দেখবেন যে আমি সবগুলো ফাইলে ডাউনলোড লিঙ্ক সহ এই কিভাবে ভিডিওটা ডাউনলোড করবো সবগুলো আমি দিয়ে দিচ্ছি, ওইখান থেকে দেখলে আপনি সব বুঝে যাবেন। তো এই পুরো প্রসেসটা নিয়ে কারো কোথাও প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা 3টা মেসেজ আছে দেখে নিই। আচ্ছা উইন্ডার, আচ্ছা উইন 11 সমস্যা নেই, উইন 11 হলে 17 করছি। আচ্ছা ভাই 17 করছেন, যদি আপনার র্যাম যদি একটু বেশি থাকে আপনি 18 করে ফেলেন, 17 থেকে 18 বেটার। কারণ 17-এ একটা ফাংশন নাই যেটা হচ্ছে আপনার আমরা যখন অডিও এডিট করব অডিও ডাকিং ফাংশনটা পাবেন না। আপনি যদি 8 GB র্যামের ওপরে থাকেন তানভীর ভাইয়া কাইন্ডলি একটু 18 ডাউনলোড করে নেবেন। আচ্ছা ভাইয়া লিখেছেন হচ্ছে তারপরে লিখেন আপনি 19 ইউজ করেন, ঠিক আছে 19 ভালো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভাইয়া। জি হ্যাঁ বলেন, 22 ইউজ করছেন তাই তো 2022। মেসেঞ্জার গ্রুপটাতে কিভাবে জয়েন করব? আচ্ছা মেসেঞ্জার গ্রুপে কিভাবে মেসেঞ্জার জয়েন করবেন, গ্রুপটাতে এটা হচ্ছে দেখবেন যে অলরেডি যখন আপনি রেজিস্ট্রেশন করছেন যে ইমেল আইডি দিয়ে, ওই ইমেল আইডিতে আপনাকে 2টা বা 3টা লিঙ্ক দেওয়া হচ্ছে ফেসবুকে, ওইখানে ছোট্ট একটা ফর্ম পাবেন, ওই ক্লিক করলে আপনার যে ফর্মগুলো ফিল আপ করার মাধ্যমে আপনি জয়েন হতে পারবেন। আর যখন আপনি মেসেঞ্জারে জয়েন করছেন আপনার প্রোফাইলে যদি লক থাকে, অনেকে প্রোফাইল লক করে রাখে, সেক্ষেত্রে আমরা প্রোফাইলটাকে চেক করতে পারি না যে আপনার এটা প্রোফাইল কিনা বা এটা আপনার আইডি কিনা। তো কিছুক্ষণের জন্য যতদিন না পর্যন্ত আপনি মেসেঞ্জারে জয়েন হচ্ছেন প্রোফাইলটা একটু আনলক বা পাবলিক করে রাখবেন, মেসেঞ্জার জয়েন হয়ে গেলে সেটা আবার আনলক করে রাখেন বা লক করে দিন।
ঠিক আছে, একটু সবাই কষ্ট করে ইমেলটা চেক করবেন, তাহলে দেখবেন যে আপনি সব ইনফরমেশন পেয়ে গেছেন, এখানে দেয়া আছে ইমেলে। আর যারা হচ্ছে কিনা ওয়েবসাইট থেকে লগ ইন করেছেন, দেখবেন ওয়েবসাইটে প্রথম ক্লাসে লগ ইন করার উপরে দেখবেন যে উপরে কিছু লেখা বা নির্দেশিকা দেওয়া আছে, সেখানে আমরা জয়েন করতে পারি। সুমি আপু বলেছে ভাইয়া ক্লাস শেষ হলে কিভাবে আচ্ছা, ক্লাস শেষ হলে যেভাবে ক্লাসে জয়েন করেছেন, আমরা যেরকম জয়েন করেছিলাম না, লাইভ ক্লাসে প্রবেশ করুন, ঠিক ওর নিচে দেখবেন যে ক্লাসের ভিডিও ডাউনলোড করুন একটা ফাংশন আছে, ওইখানে ডাউনলোড করতে হবে। ওকে, তো প্রিমিয়ার প্রো আমাদের ইনস্টল হয়ে গেছে, এবার আমরা ওপেন করি। যখন আমি ফার্স্ট টাইম প্রিমিয়ার প্রো ওপেন করছি, দেখতে আমাদের এরকম লাগবে। আজকে আমরা শুধুমাত্র ইন্টারফেস সম্বন্ধে জানবো এবং এটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটার সম্বন্ধে একটু দেখে নিব। দেখুন, তো যখন আমরা প্রথমে প্রিমিয়ার প্রো 2018 ইউজ করছি এবং ওপেন করলাম প্রথমবার, তখন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো, যেটা হচ্ছে এই বিটা হচ্ছে আমরা যখন ক্লাসগুলো বা কাজ করা হয়েছে লাস্ট 32 মিনিট এগো, সেগুলো আপনার হিস্টোরি দেখাচ্ছে। আর এটা আমাদের ইম্পর্টেন্ট না, রাখবো হচ্ছে এইখানে। তো 3টা বা 4টা অপশন আমরা দেখতে পাচ্ছি, কোন অপশনে কি কি কাজ সেগুলো সম্বন্ধে একটু জেনে নিই। তো এটা দেখে বুঝতে পারছি নিউ প্রজেক্ট, মানে আপনি যখন কোনো কিছু শুরু করতে চাচ্ছেন, এখানে ক্লিক করে অ্যাজ এ প্রজেক্ট আকারে এটা কাজগুলো করতে হয়। যে কোনো কাজ, আপনার ভিডিও, আপনার শর্ট ফিল্ম, আপনার নাটক, আপনার সিনেমা, কার্টুন অ্যানিমেশন, শর্ট অ্যানিমেশন, যেটা আপনি তৈরি করতে চান কেন, আপনাকে এখানে নিউ প্রজেক্টের মাধ্যমে কাজটাকে শুরু করতে হবে। এই কাজটাকে করতে করতে আমি সেভ করে রেখেছি, হয়তো কোনো বাড়ি চলে আসছে অথবা আর ভালো লাগছে না কাজ করতে, তাই পুরো ফাইলটাকে অ্যাজ এ প্রজেক্ট আকারে সেভ করে রেখেছি। তো যখন আমি সেকেন্ড টাইম সেটাকে ওপেন করব, তখন ওপেন প্রজেক্টে গিয়ে ওপেন করব, এই জন্য নিচের অপশনটা। তো ধরেন আমরা এখানে যারা আছি অ্যারাউন্ড আপনার 13-14 জনের মতো আছি, তো এই সবাই মিলে আমরা একটা টিম ওয়াইজ হয়ে কাজ করছি, যেমন মুভি। তো মুভি যখন এডিট করা হয়, এটা কিন্তু একা একা এডিট করা সম্ভব হয় না এত শর্ট টাইমের মধ্যে। শর্ট টাইম বলতে 2-3 মাস তো লেগেই যায়। যদি আপনার টিম ছাড়া হতো আরো বেশি সময় লাগতো, মানে এক একজনকে একটা পার্ট দেওয়া হয়। যেমন আমি যদি একটু বুঝিয়ে দিই, যারা হচ্ছে অ্যাকশন সিন গুলো থাকে, তো অ্যাকশন সিন করার সময় প্রত্যেকের গায়ে কিন্তু ওয়্যার মানে দড়ি লাগানো থাকে, তাই না? এগুলোকে রিমুভ করার জন্য ফ্রেম বাই ফ্রেম কাজ করতে হয়। আর যখন ভিএফএক্স বলতে ভার্চুয়াল ইফেক্ট যেগুলো থাকে, তো এই ধরনের কাজগুলো করতে ফ্রেম বাই ফ্রেম কাজ করতে, যেটা অনেক টাইম কনজিউম করে। তো এই কাজগুলো আমরা টিম হিসাবে কাজগুলো করা হয় আর কি। এক একজনকে একটা কাজের দায়িত্ব দেওয়া হয়, কাউকে দেওয়া হচ্ছে আপনার ভিএফএক্স এর কাজ, কেউ হয়তো অ্যাকশন সিনগুলো করলো, কেউ পুরো ভিডিওটা কালার কারেকশনের কাজগুলো করলো, কেউ ডাবিং এর কাজগুলো করলো। পরে সেটাকে নিয়ে মেন একজন এডিটর থাকবে বা মেন একজন লোক থাকবে, তার কাছে সেটাকে হ্যান্ড ওভার করা হয়। সে আবার সবাইকে কিছু ভাগ করে দিল বা নিজে নিজে কাজগুলো করলো। তো এখানেও কাজ করার জন্য এই যে অ্যাজ এ নিউ টিম প্রজেক্ট হিসেবে কাজ করতে হয়, অথবা সেই কাজটাকে করতে করতে অফ করে দিলাম, পরে আবারও রিওপেন করলাম, ঠিক একই রকম ভাবে টিম প্রজেক্টের আন্ডারে কাজগুলো করতে হয়। কিন্তু আনফরচুনেটলি এই দুই অপশনটা আমরা কাজ করতে পারবো না। রিজন হচ্ছে, আমরা যখন ক্র্যাক ফাইল ইউজ করি, তখন অ্যাডোবের আন্ডার থেকে, মানে adobe.com যেটা আছে, তার থেকে আমরা কিছু সার্ভিসটা পাই না। যেমন অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড থেকে কিছুটা স্টোরেজ আমাদেরকে প্রত্যেকটা ইউজারকে দিয়ে দেয়। সেই স্টোরেজের সাথে, কারণ আপনিও কিনেছেন আমিও কিনেছি, তখন আমরা শেয়ার করতে পারি, যেমন ড্রপবক্স বা গুগল ড্রাইভ এরকম। তো যখন আমরা এই ফাইলগুলো শেয়ার করতে পারছি না, তখন এই দুইটা আমাদের কাজে আমাদের লাগছে না। তো আমরা কি করতে পারি, আমরা এই যে প্রথমে ফাইলটাকে সেভ করলাম, এই পুরো ফাইলটাকে নিয়েই শেয়ার করে কাজ করতে পারি, এবং ফাইলের পাশাপাশি যে ফাইলের রিসোর্স গুলো আছে সেগুলো নিয়ে শেয়ার করে কাজ করতে পারি। একটু কষ্ট হবে, একটু আপলোড এবং ডাউনলোড করতে কিছুটা সময় চলে যাবে, কিন্তু কাজটা হবে। সেটা আমরা টাকা দিচ্ছি না, তাই না? তো ফ্রি কিছু নিজেকে কিছুটা কষ্ট করতে হবে। আমরা কোথায় ক্লিক করব? আমরা ক্লিক করব এই নিউ প্রজেক্ট এখানে। আচ্ছা, এবারও আমাদের কিছু সেটিংস চলে এসেছে। তো প্রথম সেটিংসটা খুবই সহজ, এটা হচ্ছে আপনার নাম, যে আপনি যে প্রজেক্ট শুরু করতে যাচ্ছেন এইটা কোন নামে থাকবে বা আপনি কি নামে সেভ করতে চান। আমি এটাকে নাম দিচ্ছি ফার্স্ট ক্লাস। আসসালামু আলাইকুম মোস্তাফিজ ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? হ্যালো ভাই, আমি শিকন থেকে রাব্বানি বলছিলাম। প্রজেক্টটাকে সেভ করছি, সেই নামটা কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে। এবার বলছে যে যতক্ষণ আমরা কাজ করছি, আসলে কম্পিউটারে যখন কোনো কাজ করা হয়, যতক্ষণ না পর্যন্ত সেটাকে সেভ করি আমাদের হার্ড ড্রাইভের যে কোনো একটা জায়গায়, ততক্ষণ পর্যন্ত এটা ভার্চুয়ালি সেভ হয়ে থাকে র্যাম এবং রোম এর মধ্যে। তো এই জায়গাটা কোথায় সেভ করলে ভালো হয়? তো নর্মালি আমরা যেটা করে রাখি, যদি কোনো কিছু চেঞ্জ না করি অ্যাড্রেসটা, তো ডিফল্ট অবস্থায় সি ড্রাইভে সে নিয়ে নেয়। তো সি ড্রাইভে আমরা কাজ করছি, কম্পিউটার সবগুলো রান আছে এবং এর উপর একটা প্রেশার যাতে না পড়ে, এই জন্য সি ড্রাইভকে অ্যাভয়েড করে আমরা অন্যান্য যে কোনো একটা ড্রাইভে ইনিশিয়ালি এটাকে সেভ হওয়ার জন্য বলে দিই। পরে যখন আমরা ফাইনালি এক্সপোর্ট করবো, তখন আমাদের যে ডেস্টিনেশন ফোল্ডারটা আছে, এবিসিডি অথবা যে কোনো একটা ফোল্ডারে আমরা সেটাকে সেভ করে রাখবো। কীভাবে চেঞ্জ করতে হয়? চেঞ্জ করার প্রসেসটা কিন্তু খুবই সহজ। আমরা দেখতে পাচ্ছি এখানে যে ব্রাউজ নামের যে অপশনটা আছে, এই ব্রাউজের এইখানে ক্লিক করব। করলে আপনার কম্পিউটার অটোমেটিক্যালি সি ড্রাইভে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনার কম্পিউটারে যে কোনো একটা ড্রাইভ আপনি দেখিয়ে দিবেন অথবা একটা ফোল্ডার দেখিয়ে দিবেন। দিয়ে জাস্ট আমি যেমন এখানে দেখিয়ে দিলাম, এটা দিয়ে যদি এখানে ওকে করে দিই, এখানে এটা সেভ হবে।
আমি কি করেছি, আমার কম্পিউটারের হার্ড ডিস্কের ডি ড্রাইভে গেছি, সেখানে একটা প্রিমিয়ার প্রো অটো সেভ নামের একটা ফোল্ডার ক্রিয়েট করেছি এবং ওই ফাইলটা এখানে দেখিয়ে দিয়েছি দেখে এই লেখাটা ওখানে শো করছে। খুব সিম্পল। আর যে সেটিংস গুলো আছে এগুলো কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, এটা 100% সেফ সেটিংস আছে। আপাতত এগুলোকে চেঞ্জ করার দরকার নেই। এরপর আমরা কাজ করতে করতে কোন কোন সেটিংসের প্রয়োজন, কিভাবে সব চেঞ্জ করতে হয় আমরা সব শিখে ফেলবো। এই সব কিছু ঠিক থাকলে আমরা ওকে বাটনে প্রেস করে দেবো। কিছুক্ষণ সময় নেবে, দিয়ে এরকম একটা ইন্টারফেস আসবে। তো শুরুতে আপনাদের এরকম আসবে না, আপনাদের আসবে এরকম। এবং পাশাপাশি দেখবেন যে এখানে আরো কিছু দুই একটা ফাংশন আছে এবং এই জায়গাতেও আরো দুই একটা ফাংশন আছে, এগুলো আমি অফ করে রেখেছি বা ডিলিট করে দিয়েছি। কিভাবে ডিলিট করেছি দেখে দিচ্ছি। যেমন এটা আমার লাগছে না, তো আমি এখানে রাইট বাটন ক্লিক করব, করার পরে এই যে ক্লোজ প্যানেল চলে গেল। ডিলিট করার পরে বা ক্লোজ করার পরে মনে হচ্ছে না এটা আমার দরকার ছিল। কিভাবে নিয়ে আসবো, উইন্ডোজে ক্লিক করব, এরপরে দেখবো যে ইফেক্ট, ক্লিক করলে আবার তার জায়গাতে চলে আসবে। তো ভুল করে যদি কোনো কিছু রিমুভ হয়ে যায়, টেনশনের কোনো কিছু নেই, ওটা আবার নিয়ে আসা যাবে। একটা জিনিস কিন্তু বুঝতে পারলাম, যে কোনো ফাংশন বা যে কোনো আমরা ইফেক্ট নিয়ে আসার জন্য উইন্ডোজের মধ্যে আমরা সার্চ করতে পারি। যেগুলোতে অটোমেটিক্যালি টিক চিহ্ন দেওয়া আছে সেগুলো ডিসপ্লে কোথাও না কোথাও দেখা আছে, আর যেগুলোতে আমার টিক চিহ্ন দেওয়া নেই সেগুলো দেখা যাচ্ছে না। তো এখানে যতগুলো আপনাদের ফাংশন থাকবে বা ইফেক্ট থাকবে সবগুলো হচ্ছে আপনারা ক্লোজ করে দিবেন। এখানে শুধুমাত্র দুইটা লাগবে, একটা হচ্ছে প্রজেক্ট, একটা হচ্ছে ইফেক্ট। আর এখানে লাগবে হচ্ছে ইফেক্ট অ্যান্ড কন্ট্রোল, যেটা আমরা সমস্ত যে ইফেক্টগুলো আছে সেটা কন্ট্রোল করবো। এইটা হচ্ছে আমাদের টাইম লাইন, আর এটা হচ্ছে আমাদের সোর্স মনিটর। কোনটার কি কাজ একটু পরে সব বুঝিয়ে দিচ্ছি। তো এগুলোকে সবকিছু মিলে কি বলে, সবকিছু মিলে এই ফাইল বা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে ওয়ার্ক স্পেস, আপনার কাজের জায়গা। আপনার কাজের জায়গাটা আপনার মতো করে আপনি গুছিয়ে রাখতে পারেন। যেমন এখানে আমাদের সবগুলো ফাইল, অডিও, ভিডিও, ইমেজ, MP3 যা যা আছে এডিট করার জন্য সবকিছু নিয়ে কিন্তু আমরা এই জায়গাতে রাখি। তো এই জন্য এটাকে আমাদের প্রজেক্ট ফাইল হিসাবে এই নামটা বা এই ঘরটা রয়েছে। কিন্তু এত কিছু ফাইল এই রাখার জন্য জায়গাটা কিন্তু খুব ছোট, তাই না? তো আমরা কিন্তু চাইলেই জায়গাটা বড় করতে পারি। প্রিমিয়ার প্রো কি করেছে, সে তো জানে না যে আপনার কম্পিউটার ডিসপ্লে কত, অনেকে আছে ডুয়েল মনিটর ইউজ করে। তো তাদের জন্য বা সবার জন্য চিন্তা ভাবনা করে সে নিজস্বভাবে কাস্টমাইজ করার অপশন দিয়েছে। আপনি চাইলে এই জায়গাগুলোকে বড় করতে পারেন, ছোট করতে পারেন, আপনার ইচ্ছে মতো অন্য কোথাও সরিয়েও রাখতে পারেন। তো এইগুলোকে কাস্টমাইজ ওয়ার্কস্পেস বলা হয়। কোন কোন জিনিসগুলো আমাদের সব থেকে বেশি জরুরি, যেমনটি বললাম ওয়ার্কস্পেসের মধ্যে যে প্রজেক্ট ফাইলটা আছে এটা সব থেকে বেশি জরুরি। এরপরে হচ্ছে আমাদের টাইম লাইন এবং টুলবার। আর পুরো কাজটা করে কেমন হবে দেখতে সেটা দেখার জন্য এই ডিসপ্লে যে সোর্স প্যানেল এইটা আমাদের দরকার। আর পুরো ইফেক্টকে যদি আমরা কোনো ইফেক্ট অ্যাড করতে চাই, এডিটিং এর যদি মধ্যে যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই, সেগুলোকে কন্ট্রোল করার জন্য আমাদের এখানে আসবে। কুতুব ভাই আপনি অ্যানোটেশন ইউজ করছেন, মাউসটাকে কাইন্ডলি ছেড়ে দিয়ে এটাকে অফ করে দেন। কোনো কথা জিজ্ঞেস করা থাকলে আপনি ডিরেক্ট জিজ্ঞেস করতে পারেন ভাই, ঠিক আছে? আমি এটাকে একটু রিমুভ করে দিই। অ্যানোটেশন ক্লিয়ার অল, ওকে। আচ্ছা, তো আমরা যদি এই ওয়ার্ক স্পেসটাকে চেঞ্জ করতে চাই, যেমনটি দেখেন আমরা এখানে যদি খেয়াল করে দেখেন, আপনাদের কিন্তু এরকম নাও থাকতে পারে যেখানে লার্নিং আছে, তারপর হচ্ছে আপনার অ্যাসেম্বল আছে, এডিটিং আছে, কালার, ইফেক্ট, অডিও, গ্রাফিক্স, লাইব্রেরি। এরপরে কয়েকটা এক্সট্রা অপশন আছে, যেমন হচ্ছে এটা আমার মাই স্পেস। তো মাই স্পেসটা আমি আমার মতো করে রিনেম করে সাজিয়ে রেখেছি। ওইটাতে কাজ করতে আমি একটু পছন্দ বোধ করি। তারপর দেখা যাচ্ছে আবার লেখা আছে দেখেন কন্টেন্ট এমএস, কন্টেন্ট এমএস এর মতো করে কোনো কাজ করতে আমি একটা পছন্দ করি। দেন আমি একটা লিখেছি পিএইচডি টেমপ্লেট ফর অ্যাডস। যখন আমি অ্যাড নিয়ে কাজ করি, পিএইচডি বলতে ফটোশপ ফাইল ডকুমেন্ট, তখন হয়তো আমি এই স্পেস নিয়ে কাজ করতে পছন্দ করি। এরকম যতগুলো আপনি লিখবেন সবগুলো একটা একটা করে এখানে জমা হতে থাকবে। আপনি ইচ্ছা মতো আপনার ওয়ার্ক স্পেসটাকে সাজাতে পারেন। তো যদি আমি এখানে সুইচ করি মাই ওয়ার্ক স্পেস, দেখতে কেমন হবে এরকম। ঘাবড়ানোর কিছু নেই, ওই ফাংশনগুলোই কিন্তু এখানে আছে। যেমনটি আমি বলেছি, যদি আমার অনেকগুলো ফাইল থাকে সেক্ষেত্রে আগে দেখেন জায়গাটা কিন্তু কম ছিল, আমার জায়গাটা কিন্তু একটু বাড়িয়ে নিয়েছি বাম দিকে। দেন ইফেক্টের কন্ট্রোল এখানে রেখেছি, টাইম লাইনটা এভাবে আছে। এখন আপনি আপনার ওয়ার্ক স্পেসটাকে কিভাবে সাজাতে পারেন, যদি এরকম রাখতে চান তাহলে কিভাবে হবে, আর অন্য কোনোভাবে রাখতে চাইলে সেটা কিভাবে হবে। তো ডিফল্ট অবস্থাতে এরকমই থাকবে। এখান থেকে আমাদের মতো করে আমি সেভ করে রাখতে যাচ্ছি। তো ধরে নিচ্ছি এটাকে আমি রাখবো হচ্ছে এই কর্নারে। তো সিম্পলি এখানে মাউসের লেফট যে বাটনটা আছে চাপ দিয়ে ধরে রাখবেন এবং কর্নারে চলে যাবেন। দেখবেন যে এখানে একটা রং পরিবর্তন হচ্ছে, একটা বক্সের মতো চলে আসছে। এই কোণাটা পাশে ছেড়ে দিবেন টেনে, অটোমেটিক্যালি দেখেন জায়গাটা বেড়ে গেছে এবং এই জায়গাগুলো হচ্ছে আপনার ভেতরের দিকে বা ডান দিকে চলে আসছে, আমার ডান দিকে। আপনার যে ব্লু কালার যে বক্স দেখতে পাচ্ছেন, এখানে মাউস নিয়ে গেলে দেখবেন যে মাউসের আইকনটা লম্বা একটা রর মতো চেঞ্জ হয়েছে, তাই না? তো এটাকে ধরে আবার যখন বাম দিকে চলে যাবেন দেখেন অনেক কিছু বেরিয়ে আসছে। এইভাবে করে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ইফেক্ট কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন, প্রত্যেকটা ওয়ার্কস্পেসটা আপনার মতো করে সাজাতে পারবেন। তো এটা আরেকটি স্টাইল হয়ে গেল। এখন ইফেক্ট আমার এখানে থাকবে,
প্রজেক্ট ফাইলটা এখানে থাকবে, ইফেক্ট কন্ট্রোলটা এখানে থাকছে, টাইমলাইনটা এখানে, আর আমাদের কাজের যে আউটপুটটা সেটা থাকবে এখানে। এই ফাইলটাকে আমি সেভ করে রাখবো, যখন ইচ্ছা আমি এটাকে যেন নিয়ে আসতে পারি, যেমন যে এখানে ক্লিক করে রেখেছি। তো সেটা কিভাবে করবো? এগেন উইন্ডোজে ক্লিক করব, ওয়ার্ক স্পেস, এসে চলে আসবে একদম নিচে, সেভ অ্যাজ নিউ ওয়ার্ক স্পেস, ক্লিক করলাম। এখানে আমি লিখলাম মাই কাস্টম স্পেস, সেভ করে রাখছি। দেখেন এখানে মাই কাস্টম স্পেস নামে একটা অপশন চলে এসেছে। তো এবার যদি আমি এডিটিং মোডে আসি, আবার কিন্তু আমার এটা এরকমই থাকবে, এডিটিং মোডে আমি ছিলাম। এখান থেকে যদি আমি চলে আসি এই মাই কাস্টমার স্পেসে, তাহলে দেখতে এরকমই লাগবে, কোনো চেঞ্জ মনে হবে না। যদি আমি এখান থেকে মাই স্পেসে আসি, তো দেখেন এখন আমার চেঞ্জ হয়েছে। এখান থেকে যদি আমি চলে আসি আমার পিএইচডি অ্যাডে, তো দেখতে এরকম লাগবে। তো আপনার যেরকম সুবিধা মনে হচ্ছে আপনি ঠিক ওইরকম ভাবে সুইচ করতে পারেন যে কোনো সময়। এরপর হচ্ছে আমি আবারও এডিটিং মোডে চলে আসলাম, এসে মনে হচ্ছে না আমার আগে যেটা ছিল ঠিক সেরকম চলে আসে, ওটা করলে ভালো হয়। তো উইন্ডোজে আসবেন, ওয়ার্কস্পেসে আসবেন, রিসেট টু সেভ লেআউট, তাহলে আগে যেমন ছিল একদম শুরুতে ঠিক সেরকম আবার হয়ে যাবে। দেখেন শুরুতে আপনাদের এই ফাইলগুলো আসার কথা বা আসবে, এগুলো আমার লাগবে না। তো রাইট বাটন ক্লিক করে আমি সবগুলো ক্লোজ করে দিচ্ছি। আমাদের এখানে লাগবে শুধুমাত্র প্রজেক্টের নাম আর হচ্ছে ইফেক্ট, আর সবগুলো ক্লোজ করে দিচ্ছি। এখানে ইফেক্ট আর কন্ট্রোল লাগবে, আর বাদ বাকি কিছু লাগবে না। তো রিসেট করলে আমরা কি জানতে পারলাম? রিসেট করলে সবকিছু আবার নতুন একদম শুরুতে যেমনটা ছিল ঠিক সেরকম ভাবে চলে আসে। এটা কি আমরা সেভ করে রাখতে পারি এই এডিটিং মোডে, অথবা আমরা অন্য কোনোভাবে আবারও নতুন নাম দিয়ে সেভ করে রাখতে পারি। এতটুকু ওয়ার্ক স্পেসটাকে সাজানো আমরা কি সবাই বুঝতে পেরেছি? জি স্যার। জি কারো ভাই। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমরা এখানে সবাই কিন্তু প্রশ্ন করবো আর কি, যার যার প্রশ্ন করার ইচ্ছা আছে। শুধুমাত্র ভাইয়া অর্ডার আইডি নাম সেভ করে রেখেছেন আপনার 41 85 36 শূন্য। অর্ডার অর্ডার আইডি তো লিখবেনই, পাশাপাশি আপনার নামটাও লিখেন, যাতে করে আমি আপনাকে আইডেন্টিফাই করতে পারি। জি আপু বলেন। আমার আমার কম্পিউটারে অ্যাডোবে প্রিমিয়ার প্রোমোটা করা নাই, তো আমি কি করবো এক্ষেত্রে? অ্যাডোবি প্রিমিয়ার প্রো ডাউনলোড করে নেবেন। শুরুর দিক থেকে আমি একটু দেখিয়েছি কিভাবে ডাউনলোড ইনস্টল করবেন। ক্লাসের ভিডিওতে হুম। আবার একটু শুরু থেকে দেখলে আপনি সব বুঝতে পারবেন। আমি লিঙ্ক দিয়ে দিব। কারণ আমি অবশ্য প্রথমেই ঢুকতে পারি নাই, আমাকে একটু আমারটা পাসওয়ার্ডটা ভুলে গিয়েছিলাম, এটা আবার আচ্ছা করতে আচ্ছা, হয়েছে, এই জন্য আমি সমস্যা পারি হবে নাই না। প্রথমে ঢুকতে। প্রত্যেকটা অ্যাক্টিভিটিস So, রেকর্ড করা আছে আপু। আচ্ছা ঠিক আছে, একটু তাহলে কষ্ট আমি করে যদি পরে আপনি দেখে শুরু নেব। থেকে ভিডিওটা আবার দেখে নেন, বুঝতে পারবেন ক্লিয়ার। হুম, আর আচ্ছা একটু ঠিক কষ্ট আছে। করে মেসেঞ্জারে জয়েন হয়ে যাবেন, কারণ মেসেঞ্জারে আমি নিজেও থাকি। প্রবলেম হলে আমি হুম। এখানে সলিউশন করার চেষ্টা করে দেবো ইনশাল্লাহ। ওকে ঠিক আছে। তো আমরা যখন ফার্স্ট ওয়ার্কস্পেসটাকে রেডি করে ফেললাম, এবার আমাদের কাজ হচ্ছে যে ভিডিও অডিও যে ফাইলগুলো আছে সেগুলোকে নিয়ে আসা, তাই না? এগুলোকে নিয়ে এসে আমাদের এডিট করতে হবে। তো সেগুলো আমরা কিভাবে নিয়ে আসতে পারি? তো কম্পিউটারের প্রত্যেকটা জিনিস কয়েকভাবে ইম্পোর্ট করা যায়। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে সবগুলো ফাইল 3 থেকে 4 বারের মতো করে আপনি আপনার মতো করে ইয়ারটাকে নিয়ে আসতে পারবেন। তো এটা সে কিভাবে সম্ভব সেগুলো আমরা এখানে দেখব। তো আমি আমার হার্ড ডিস্কে আসলাম, আসার পরে যে ফাইলগুলো আমাকে এডিট করতে হবে। তো আমি একটা ছবি নিচ্ছি, এটা একটা ছবি। একটা ভিডিও নেওয়ার চেষ্টা করি, এটা একটা ভিডিও। শিপ অর চেপে এখানে ক্লিক করছি, হ্যাঁ। এবার আর কি নিতে যাচ্ছি? আচ্ছা এই দুটো থাক, আচ্ছা এই দুটো নিয়ে আমি আমার যে প্রজেক্ট প্যানেল আছে সেখানে নিয়ে আসবো। দুইটা ওয়ে, একটা হচ্ছে সরাসরি এরকম সিলেক্ট করার পরে মাউসের লেফট বাটন চেপে ধরে এই যে মিনিমাইজ করা যে আইকন দেখতে পাচ্ছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এখানে ধরে রাখবো, অটো ওপেন হয়ে যাবে। তারপরে আমি এই জায়গাটা ছেড়ে দিব, এই কর্নার, দেখবো যেটা ইম্পোর্ট হয়ে গেছে। তো কংগ্রেচুলেশন, কিভাবে ভিডিও ফাইলগুলো বা ইমেজ ফাইলগুলো আপনার প্রিমিয়ার প্রোতে ইনস্টল করতে হয় বা নিয়ে আসতে হয় আপনি কিন্তু খুব সহজে শিখে ফেললেন। আরও একটা প্রসেস হচ্ছে যেটা হচ্ছে ম্যানুয়ালি বা অরিজিনাল যে প্রসেস সেটা হচ্ছে ফাইল থেকে ফাইল ইম্পোর্ট। শর্ট কোড হচ্ছে আপনার কন্ট্রোল আই। শর্ট কোড যখন বলেই ফেললাম, একটা কথা চলে আসলো, সেটা হচ্ছে আপনাদের যে এমসিকিউ যেটা আছে, যেমন কি ভাইয়া বলে দিলেন আজকে থেকে দেওয়ার জন্য, এমসিকিউটা আপনি আরো কয়েকদিন পরে থেকে দেন। মানে এমসিকিউটা র্যান্ডম কোশ্চেন আসে, সেক্ষেত্রে আপনি 10টা ক্লাস পর থেকে দেন, হ্যাঁ। তাহলে এমন কিছু কোশ্চেন আসবে যেটা হয়তো প্রথম ক্লাসে আমি আলোচনা করিনি, র্যান্ডম আসে এগুলো। আর এটাকে প্রত্যেকবার দেওয়ার জন্য আপনি একবার বা দুইবার রিটেক নিতে পারেন, সমস্যা হবে না। 10টা ক্লাস যাওয়ার পরে এমসিকিউ গুলো নেন। আর এমসিকিউতে এই প্রশ্নগুলো কিন্তু আসে, এই শর্ট কোডগুলো খুব বেশি আসবে, পাশাপাশি ওয়ার্ড পেজ, এই সবগুলো নিয়ে যেগুলো আলোচনা হচ্ছে ক্লাসে এগুলো মধ্যে থাকবে, ওয়ারি হওয়ার কিছু নেই। তো আমরা ইম্পোর্ট করার জন্য কন্ট্রোল আই প্রেস করতে পারি কিবোর্ড থেকে, অথবা ফাইল থেকে ইম্পোর্টে ক্লিক করতে পারি। সেম আমাকে একটা আমার হার্ড ডিস্কে নিয়ে আসবে, এইখান থেকে যে কোনো একটা ফাইল আমি চাইলে ইম্পোর্ট করতে পারবো। আমি এখান থেকে এসে আমি একটা ছবি ইম্পোর্ট করছি, দেখেন চলে আসছে। আরো একটা সহজ ওয়ে হচ্ছে এই যে বক্সটা আছে ঘরে, এই জায়গাতে ডাবল ক্লিক করবো, সেম একই রকম ভাবে আমরা চলে আসবো আমাদের
প্রজেক্ট প্যানেলে, এবং এটা সব থেকে বড় সুবিধা হচ্ছে আপনি যেখান থেকে প্রথমে একবার নিয়েছেন বারবার আপনাকে ওই জায়গাতে নিয়ে যাবে। এরপর আপনি ওই জায়গা থেকে অন্য যে কোনো জায়গাতে সুইচ করতে পারেন, সমস্যা হবে না। এবার এখান থেকে আমি আবার একটা ছবি বা একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। তো দেখেন আমি সেভার কয়েকটা ফাইল নিয়ে আসলাম, সবগুলো ফাইল কিন্তু এখানে চলে আসছে, এবং কোন ফাইল কি এবং কি নামে সেভ করা আছে এটা কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি এখানে। আর যখন ক্লিক করছি ছবিটা দেখতে কেমন হবে তার একটা ছোট্ট ডিসপ্লে কিন্তু এখানে দেখতে পাচ্ছি। প্লে করলে এখান থেকে প্লে করে দিতে পারবো। পাশাপাশি যদি মনে হয় যে না আমরা এটাকে এই যে ভিউ দেখতে পাচ্ছি এই ভিউটাকে বলা হয় লিস্ট ভিউ, আমরা লিস্ট ভিউ চাই না, আমরা চাচ্ছি থাম্বনেল ভিউতে। তো আমার প্রথমে এই লিস্ট ভিউটাকে অ্যাক্টিভ করা আছে, এখান থেকে যদি পাশেটাতে ক্লিক করি থাম্বনেল ভিউটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখান থেকে আমরা দেখতে, তো ছোটখাটো যদি কোনো ভিডিও থাকে তো আমরা থাম্বনেল ভিউ থাকতে পারে, যদি অনেকগুলো ফাইল থাকে সেক্ষেত্রে আমরা ওইখানে আনতে পারি। তো এইভাবে আমরা লিস্ট ভিউগুলো চেক করে দেখতে পারি। এরপরে এই যে আইকনগুলো আছে কতটুকু ছোট বা বড় হবে এটা কন্ট্রোল করা হয় এইখান থেকে। এটাকে বড় করলে এটা আরো বড় হবে, ছোট করলে আর ছোট হয়ে যাবে এই অপশনগুলো থেকে। দেন আমরা যদি কোনো ফোল্ডারের মধ্যে সাজিয়ে রাখতে চাই যে প্রত্যেকটা ফাইলগুলো একটা ফোল্ডারের মধ্যে থাকে, তো সেই ফোল্ডারের জন্য আমরা এইখানে ক্লিক করব, এটার নাম হচ্ছে বিন। বিনে ক্লিক করলে একটা রিনেম করার অপশন দেয়, তো আমি এখানে লিখছি যে আপনার ইমেজ আইএমজি। তো আমার যত ছবি আছে আমি জাস্ট সিম্পলি ড্র্যাগ করে ধরে নিচ্ছি, আমরা ছেড়ে দিলে সবগুলো ফোল্ডারে থাকবে। এই দুটা ভিডিও এখানে ছবিগুলোকে পাওয়ার জন্য আপনি ফোল্ডার ডাবল ক্লিক করবেন, আবার এখানে পেয়ে যাবেন। ব্যাক করতে চাইলে এখানে ব্যাক হয়ে গেল। লিস্ট ভিউ ক্লিক করলে দেখবেন যে এরকম ভাবে আছে, এই আইএমজির নিচে দুইটা ছবি দেখা যাচ্ছে। এই ড্রপ ডাউন মধ্যে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। তো এরকম ভাবে কিন্তু আপনি চাইলে গুছিয়েও কাজগুলো করতে পারেন। এবার আমরা যখন এই টাইমলাইনের ভিডিওগুলোকে নিয়ে আমার টাইমলাইনে নিয়ে আসবো, সেটা কিভাবে নিয়ে আসতে পারি। তো এটা নিয়ে আসার জন্য কিছু প্রসেস আছে, তো প্রসেসটাতে যাওয়ার আগে এই যে কাজগুলো দেখানো হলো এটা সম্বন্ধে কোনো প্রশ্ন আছে কিনা আপনার? কারো কোনো প্রশ্ন আছে? নো। ওকে, তো আমরা কি করতে পারি, আমরা এই টাইমলাইন নিয়ে আসবো। তো টাইমলাইন নিয়ে আসার আগে আমাদের কিছু সেটিংস জানতে হবে। সেটিংসগুলো সম্বন্ধে যদি আমরা জেনে যাই তাহলে খুব সহজে নিয়ে আসতে পারি। তো ভিডিও এডিটিং এর ফরম্যাটের বেস্ট সেটিংসটা কোনটা, বা কোনটা এখন সব থেকে বেশি ক্লায়েন্ট ডিমান্ড করছে? তো বেস্ট সেটিংস অনেকগুলো আছে, আমরা যেরকম শুনি 4K ভিডিও, তো 4K এর জন্য একটা আলাদাই সেটিংস আছে। আমরা যদি শুনি হচ্ছে আপনার এইচডি জন্য একটা আলাদা সিকোয়েন্স আছে, এবং আলট্রা এইচডির জন্য একটা আলাদা সিকোয়েন্স আছে। সব থেকে বেশি চলে হচ্ছে আপনার এইচডি। 4K এর জন্য কম্পিউটার কনফিগারেশন আরেকটু ভালো লাগবে, এবং হচ্ছে আপনাকে আরেকটু ভারী বা ভালো পিসি হলে ভালো হয়। আর সব থেকে পপুলার হচ্ছে আপনার এইচডি। তো এইচডির মধ্যে আবার কয়েকটা ভাগ আছে। একটা হচ্ছে রেশিও অনুযায়ী যে স্ক্রিনটা কতটুকু হবে, 1920:1080 পিক্সেল। এটা হচ্ছে আচ্ছা 1920 বলতে এটা হচ্ছে আপনার ফুল এইচডি। এর থেকে আর একটা এইচডি আছে 1280 720, এটা হচ্ছে আপনার এইচডি, এবং আরেকটা আছে 600 আপনার এইচডি। তো এর মধ্যে থেকে সব থেকে ভালো হচ্ছে আপনার 1920:1080, এইটাই সব থেকে বেশি পপুলার, এবং এটা আপনার 100% ফুল এইচডিতে এডিট করতে আউটপুট এবং ক্লায়েন্টরাও স্বাচ্ছন্দ্য বোধ করছে। এবং এর মধ্যে কিছু ফরম্যাট আছে, মানে এফপিএস, ফ্রেম রেট পার সেকেন্ড, কত ফ্রেম রেট পার সেকেন্ডে বা কত এফপিএস আপনি ভিডিওটাকে এক্সপোর্ট করবেন। এখন এফপিএসটা কি, মানে আসলে ভিডিও বলে কিছু থাকে না, সবকিছু ছবি। 1 সেকেন্ডে আপনি কতগুলো ছবি আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন, সেটাকেই এফপিএস বলা হয়, ফ্রেম রেট পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে কতগুলো ফ্রেম আপনি দেখছেন, ছবিগুলোকে ফ্রেম এখানে বলা হচ্ছে আর কি। তাহলে বেস্ট কোনটা? এখানে 3টা ফ্রেম আছে, একটা হচ্ছে 24 এফপিএস ফ্রেম রেট পার সেকেন্ড, আরেকটা হচ্ছে 25 এফপিএস, আরেকটা হচ্ছে আপনার 30 এফপিএস। আচ্ছা, এগুলো সব থেকে ভালো হয়তো আপাতত বুঝতে পারছেন অলিউর রহমান ভাইয়া, তাই না? যেহেতু আপনি ফটোগ্রাফি নিয়ে কাজ করছেন, এগুলো কিন্তু আপনি খুব ভালো বুঝতে পারছেন আশা করছি। জি ভাইয়া, কিছুটা আর কি। আমাদের কিছু বুঝিয়ে দেবেন, একটু পরে জিজ্ঞেস করবো আপনাকে। তো এর মধ্যে সব থেকে পপুলার কোনটা? তো সব থেকে পপুলার হচ্ছে আপনার 30 এফপিএস। এইটা যদি ক্লায়েন্ট আপনাকে বলে দেয় যে আমার একটা ভিডিও এডিট করতে হবে, ক্লায়েন্ট বলতে এখন ক্লায়েন্ট কারা, যে কেউ হতে পারে, তো আমরা যাদেরকে কথা বলছি তারা হচ্ছে ফাইবার এবং আপওয়ার্কার, যারা ক্লায়েন্ট থাকে তাদের কথা বলছি। তো ওনারা সব থেকে বেশি পছন্দ করে 1920:1080 30 ফ্রেম পার সেকেন্ড, এটা এই ফরম্যাটটাকে। তো এটা আমরা কিভাবে পেতে পারি এবং কোত্থেকে নিতে পারি? নেওয়ার জন্য আমরা চলে আসবো যে এখানে ছোট্ট মতো যে আইকনটা দেখতে পাচ্ছি নিউ আইটেম, এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা সিকোয়েন্স নিয়ে নেব। সিকোয়েন্স এখান থেকে শুরুতে আপনাদের এরকম থাকবে না, এরকম থাকবে। তো এই সবগুলো হচ্ছে আপনার প্রোডাক্ট হচ্ছে আপনার ফরম্যাট সিস্টেম, যে কোন ফরম্যাটে আপনি কাজগুলো করবেন। সব থেকে বেস্ট হচ্ছে আপনার এই যে ডিজিটাল এসএলআর, যেটাকে আমরা ডিএসএলআর নামে পরিচিত।
এর মধ্যে আমরা আসবো, এখান থেকে তীর চিহ্নতে ক্লিক করব ড্রপ ডাউন মেনুতে। এরপরে দেখেন যেটা বললাম যে 1080, 720 এবং 440 যেটা বললাম, এর মধ্যে বেস্ট এইটা। এখানে এসে ক্লিক করব, ক্লিক করে যে অপশনগুলো পেয়ে যাচ্ছি, এই যে 24 fps, মানে এটা শুরুটা। আমরা নেব কোনটা? 30 fps। এখানে ক্লিক করলে আপনি আরো ডিটেলস পেয়ে যাচ্ছেন। এখানে এডিটিং মোড, ডিজিটাল এসএলআর, তাই না? আপনার টাইম বেসটা হচ্ছে যেহেতু 30 বলতে 30 থাকে না, 29.97 fps থাকছে আর কি। হ্যাঁ, আর ভিডিও সেটিংস এই যে 1920, 1080, এক সেকেন্ডে কতগুলো থাকছে ফ্রেম রেট, এই সব কিছু আপনাকে ডিটেলস এখানে বলে দিচ্ছে। এবার আপনি এই সিকোয়েন্সটাকে কি নামে সেভ করতে চান? আমরা তো এখানে একটা নাম দিয়েছি, এটা পুরো প্রজেক্ট ফাইলের নাম। আর আমি যেটা ইউজ করছি এটা কি হতে পারে? ধরেন মুভির ক্ষেত্রে হতে পারে আমি একটা এখন গান এডিট করছি, তো মুভির গান নামে এটা সেভ করে রাখলাম। অথবা কোনো অ্যাকশন সিন আমি ক্রিয়েট করছি, অথবা যে টেকগুলো নেওয়া হয়, টেক 1, টেক 2, টেক 3, এর মধ্যে কোন টেক নিয়ে আমি কাজ করছি সেই অনুযায়ী নামগুলো আসলে লিখতে হয়। এক কথায় যেটা লিখলে আপনার মনে থাকবে ঠিক সেই নাম দিয়ে আপনি এখানে সেভ করবেন। আবার যে নামটা আছে সিকোয়েন্স 1, এটাও রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। তো কংগ্রেচুলেশন, কিভাবে একটা সিকোয়েন্স জেনারেট করতে হয় আপনি কিন্তু শিখে গেলেন। একদিনে কিন্তু অনেক কিছু শিখে যাচ্ছেন। তো যখন আমরা একটা সিকোয়েন্স জেনারেট করে ফেললাম, দেখেন এই লাইনটা একটু আগে এরকম লাইন টানা ছিল না, এখন কিন্তু আমাদের আবার স্কুলে নিয়ে গেছে সরিয়ে সরিয়ে লেখার জন্য এরকম লাইন চলে আসছে। এর মধ্যে V1, V2, V3 মানে ভিডিও 1, ভিডিও 2, ভিডিও 3 এরকমভাবে লেয়ার ওয়াইজ কাজগুলো করতে পারবেন। অনুরূপভাবে A1, A2, A3, অডিও 1, অডিও 2, অডিও 3 এভাবে নিচে চলে আসতে থাকবে। তো প্রশ্ন করতে হবে অডিও V4 কোথায়? এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড ট্র্যাক ক্লিক করলে অটোমেটিক্যালি V4 আসবে, অথবা ভিডিও নিয়ে আপনি এর উপরে ছেড়ে দিলে চলে আসবে। সেম অডিওতে একই কাজ হবে। এতগুলো কি আসলে আমাদের লাগবে? হ্যাঁ, এতগুলো আমাদের লাগবে যখন আমরা এডিট করব এবং ইফেক্ট অ্যাড করব মাল্টিপল একের পর এক একটা ভিডিওতে, তখন হচ্ছে আমাদের এই মাল্টিপল লাইটগুলো লাগবে। A1, A2 অথবা V1, V2 এগুলো আমাদের লাগবে। এতটুকু সবাই বুঝতে পেরেছি? স্যার আমার একটা প্রশ্ন ছিল। প্লিজ। আমরা যে সিকোয়েন্সটা নিলাম ওইটার রেজুলেশন 1080p, 1080, 1000 fps আছে, 30 fps। 30 তো fps রাইট। আমার একটা ভিডিও যদি 4K রেজুলেশনের হয় আর ওটা যদি 60 fps এর হয়, হ্যাঁ, তো আমি এই সিকোয়েন্সে নিয়ে কাজ করার পর যখন ওটা এক্সপোর্ট করব, তো ওটা তো 4K তেই থাকবে, শুধু কাজের স্লোটটা আমার 1080p তে হবে, এটা তো না আর না কি ভাই, তখন 4K থাকবেন, তখন আপনার HD তে চলে আসবে, 1920, 1080 তে চলে আসবে, কিন্তু সিকোয়েন্স। রেজুলেশনটা 4K এর মতো থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। যদি আমি এখানে 4K নিয়ে কাজ করতে চাই তাহলে এখান থেকে কি করা যাবে? হ্যাঁ, তখন 4K যে আপনার সাইজটা আছে, জি জি। আপনি আসলে এখানে লিখবেন যে 4K, অথবা এখন ব্লু রে চলে আসছে, ব্লু রে বা আল্ট্রা 4K চলে আসছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। 4K সাইজ ইন পিক্সেল, তখন হচ্ছে আপনাকে এই রেশিওটা নিতে হবে। 2060 গুণন হচ্ছে আপনার 3840, এটা হচ্ছে আপনার 4K রেজুলেশন। এটা নিয়ে তখন কাজ করতে হবে। এটা কিভাবে নিব, কিভাবে কাজ করছে সেটা সবগুলো আলোচনা হবে ইনশাআল্লাহ একটু পরে। জি। আমরা এখন বেসটা নিয়ে আলোচনা করি, যেটা সচরাচর খুব বেশি লাগে। এক্সেপশনাল যেগুলো থাকবে, যেমন যারা মোবাইলে কাজ করবেন, আমি টিকটক শর্টস তৈরি করতে চাই, অথবা আমি ইউটিউবে শর্টস তৈরি করতে চাই, তো ওটা মোবাইলের জন্য, তাই না? লম্বাতে থাকে এতটুকু, ওইটা কিভাবে তৈরি করতে পারবো? ওইগুলো এক্সেপশনাল, ওগুলো পরে আলোচনা করছি। এটা নিয়ে আমরা সব বুঝতে পেরেছি কিনা, বা কোনো কোয়েশ্চেন আছে কিনা? ওকে, তো আমরা কোনো কিছু এডিট করার জন্য, যেমন এখানে যে কিছু ভিডিও আছে, এটা দেখেন 4K আছে, বা এটা হচ্ছে গ্রিন স্ক্রিন আছে। তো গ্রিন স্ক্রিন বলতে কি সেটা নিয়ে আমরা আলাদা ক্লাস হবে, ওদিকে আমরা না যাই। এই ভিডিওটাকে ড্র্যাগ করে নিয়ে এসে আমরা এই টাইম লাইনে 1-এ এখানে ছেড়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে দেখেন একটা ওয়ার্নিং চলে আসছে। প্রিমিয়ার প্রো আমাকে বলছে আমি যে সেটিংসটা নিয়েছি আর ভিডিও যেটা নেওয়া হয়েছে, দুইটা সেম সেটিংস না, দুইটা আলাদা আলাদা সেটিংস। এখন কি করতে পারি? দুইটা অপশন আছে, কিপ চেঞ্জ। আমি কি সেই চেঞ্জটাকে রাখবো, অথবা আমি সিকোয়েন্সটাকে চেঞ্জ করতে পারি, কোনটা? আমি বলছি ভিডিও যেটা সিকোয়েন্সে থাকুক, আছে না কেন থাকুক, সমস্যা নাই, আমি আমার যে সেটিংসটা আছে সেটাকে রাখতে চাই। তাহলে এখানে ক্লিক করব। না, আমি এটা চাই না, ভিডিও যে সিকোয়েন্সে আছে আমি সেটা রাখতে চাই, তাহলে আমি এখানে ক্লিক করব। আমি আপাতত এটাতে ক্লিক করছি। দেখেন এখানে ক্লিক করা ছিল মানে ভিডিওটার রেজুলেশনটা কম ছিল, এই জন্য ভিডিওটা ছোট, আর আমার রেজুলেশনটা একটু বড়। তো আমি একটু চেষ্টা করছি একটু ছোট ভিডিও রেজুলেশনটা হলেও বেটার করার জন্য, যেহেতু আমি এডিট করছি, তাই না? এই জন্য 1920, 1080 দিয়ে তাকে নিয়েছি। যেহেতু 4 সালে ছোট আছে, তাহলে কীভাবে বড় করব? এই ভিডিওটির উপরে রাইট বাটন ক্লিক করব, স্কেল টু ফ্রেম সাইজ একটা অপশন পাবো, স্কেল টু ফ্রেম সাইজ ক্লিক করব। অটোমেটিক্যালি এটা আমার ফুল স্ক্রিনে হয়ে যাবে। এবার ভিডিওটা কেমন দেখার জন্য প্লে করে দেখতে পারি।
কংগ্রেচুলেশন, কিভাবে টাইমলাইনে ভিডিও নিয়ে আসতে হয় আমরা কিন্তু শিখে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এইভাবে নিয়ে আসতে চাই না, আমি যেমনটা ছিল ঠিক সেরকম নিয়ে আসতে চাই, অথবা এই ভিডিওটা কি সেটা কিভাবে নিয়ে আসতে হয় আমরা এইখানে দেখবো। মানে ভিডিও ইম্পোর্ট করার কয়েকটা ওয়ে আছে, এটা হচ্ছে বেসিক প্রথম ওয়ে। আরেকটা হচ্ছে এখান থেকে আমরা দেখে নিতে পারি, যেমন এই ভিডিওটা কি আমি জানি না, তো ডাবল ক্লিক করবো এখানে। এখানে ডাবল ক্লিক করলে একটা সোর্স মনিটর ওপেন হয়ে যাবে, দেখেন এইখানে ওপেন হয়ে গেল। এখানে যখন ওপেন হয়ে গেছে, এটা আপনার ওভারভিউ বা দেখার জন্য। যখন আমাদের অনেকগুলো ভিডিও থাকবে সবগুলোতে নিয়ে ড্র্যাগ করে এখানে রাখা যাবে না, আমি তো জানবো না হয়তো কোনটা কি, অত কিছু মনে রাখা তো সম্ভব নাও হতে পারে, তখন এখান থেকে দেখে নিচ্ছি। দেখার পর মনে হচ্ছে ওটা তো একটা ফ্লাওয়ার ফল ভিডিও, ঠিক আছে, মানে এত বড় ভিডিও দরকার নেই। এত বড় বলতে এখানে টোটাল ভিডিওর ডিউরেশনটা কতটুকু, এটা দেখার জন্য দেখেন এখানে লেখা আছে, এটা হচ্ছে আমাদের আওয়ার, এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে ফ্রেম রেট। ফ্রেম রেট বলতে এফপিএস, মানে 30 ফ্রেম থাকে তার 1 এখানে। এটা 5 সেকেন্ডের একটা ভিডিও, তো 5 সেকেন্ডের মধ্যে আমার মনে হচ্ছে আমার 5 সেকেন্ড লাগবে না, আমার 2 সেকেন্ড লাগবে মাত্র। তো 2 সেকেন্ডটা আমি কিভাবে নিতে পারি, এবং এই ভিডিওর সাথে অডিও আছে, আমার অডিও লাগবে না, শুধুমাত্র আমি ভিডিও নিয়ে আসবো, সেটাকে কিভাবে নিয়ে আসতে পারি কোনো কিছু কাটা ছাড়া বাদ দিয়ে। তো এরকম যদি কন্ডিশন থাকে তাহলে কি করব, এখানে এই যে থার্ড ব্র্যাকেট দুইটা আছে, একটা হচ্ছে মার্ক ইন, একটা হচ্ছে মার্ক আউট। তো যেখান থেকে আপনার নিয়ে আসা দরকার, তার মনে হচ্ছে ভিডিওর মাঝখান থেকে কিছু অংশ আমার লাগবে আর আগে পরে আমার লাগবে না, যদি এরকম হয়, বা যেখান থেকে আপনি নিতে চান না কেন সেইখানে এই পয়েন্টারটা রাখবেন। দেন এখান থেকে মার্ক স্টার্ট হলো এখান থেকে, এবার আমার লাগছে কতটুকু, আমার এই পর্যন্ত লাগবে, তাহলে মার্ক আউট। এতটুকু সিলেক্ট হয়েছে। আমি কি ভিডিও নিয়ে আসতে চাই কিনা অডিও নিয়ে আসতে চাই, যদি ভিডিও নিয়ে আসতে চাই তাহলে এটা, এখানে দেখেন মাউস নিয়ে গেলে হ্যান্ড আইকন চলে এসেছে, চাপ দিয়ে ধরে রাখবো মাউসের লেফট বাটন এবং নিয়ে এসে এখানে A1 এ ছেড়ে দিলাম। মনে হচ্ছে না আমার অডিও দরকার ছিল, অডিওতে ক্লিক করবো, ছেড়ে দিবে। তাহলে এইভাবে কিন্তু আমরা বেছে বেছে যতটুকু দরকার আমার ততটুকু নিতে পারি। যেমন এখন দ্রব্যমূল্যের বাজার বেশি হয়ে গেছে, কয়েকদিন আগে খবরে দেখলাম যে এখন মুরগির মাংস কেটে বিক্রি করা হচ্ছে যতটুকু দরকার, ঠিক সেরকম এখানে আমরা যতটুকু দরকার এডিট করা ঠিক ততটুকু নিয়ে আসতে পারি আগে থেকে কাটাছাড়া বাদে। এখানে এসে দেখছি যে একই রকম ভাবে কিছুটা রেজুলেশন নষ্ট হয়েছে, তো আমি কি করতে পারি, রাইট বাটন ক্লিক করে এখানে স্কেল টু ফ্রেম সাইজ দিলে আগের মতো ফিট টু ফ্রেম হয়ে যাবে। এটা হচ্ছে সেকেন্ড ওয়ে, যে আমার টাইম লাইনে কোনো কিছু নিয়ে এসে কাজ করার জন্য। দুইটা প্রসেস কেন বুঝতে পেরেছি নাকি জটিল মনে হচ্ছে? এই ভাই আমাদের ওকে, তো এবার হতে পারে এমন যে যেমন এটা, এখানে দেখেন ভিডিওর ফরম্যাটটা আলাদা, এটা হচ্ছে আপনার 1080x1080 সাইজ, হয়তো দেখে আমি বুঝে গেলাম বা আপনি হয়তো বুঝতে পারছেন না। ক্লায়েন্ট আপনাকে দিয়ে বলেছে এই ভিডিওতে বা এই ছবিতে যে সেটিংসটা আছে আমি এইরকমই ফরম্যাটে বা এই সাইজে ছবিটাকে এক্সপোর্ট করতে যাচ্ছি, আমাকে কাজ করে দিতে হবে। এক্সেপশনাল কিভাবে কাজ করতে পারি বা আমি নিজেও জানি না এটার ফরম্যাট সাইজটা কতটুকু হবে। কোনো চিন্তা নেই, আপনি ডিরেক্ট নিয়ে যান প্রিমিয়ার প্রোতে এবং এইখানে রাইট বাটন ক্লিক করবেন, করার পরে চলে আসবেন এখানে নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপ, মানে আমরা একটা ক্লিপ তৈরি করবো, যেটা হচ্ছে আমরা একটা সিকোয়েন্স তৈরি করবো সেটা হচ্ছে এই ক্লিপটাকে ঘিরে। ক্লিক করছি, অটোমেটিক্যালি নতুন একটা ক্লিপ জেনারেট হয়ে গেছে এবং দেখেন এটা কিন্তু ছোট্ট এতটুকু ডিসপ্লের মধ্যে রয়ে গেছে। তাহলে এবার যদি যে অলিউর রহমান ভাইয়া যে কোশ্চেনটা করলো যে আমার যদি 4K নিতে হয়, আমার যে আলট্রা এইচডি নিতে হয়, ব্লু রে যদি ভিডিও নিতে হয়, সেই সেটিংসটা যদি আমার কাছে না থাকে, কোথায়, এই যে এখানে, কোনো সমস্যা নেই, আমরা ভিডিও নিয়ে আসবো, তার উপরে রাইট বাটন ক্লিক করবো, ওই সিকোয়েন্স ক্লিপ থেকেই আমরা সিকোয়েন্সটাকে তৈরি করে নিব। তাহলে সিকোয়েন্স তৈরি করা এখন কয়েক সেকেন্ডের খেলা, তাই না? তো আমরা কি শিখলাম কিভাবে একটা সিকোয়েন্স তৈরি করে সেখানে ভিডিও নিয়ে আসতে হয়, তাই না? জি ভাই। ওকে, তো আজ এই পর্যন্ত রাখি এবং আমরা শেষ করবো এই ভিডিওটাকে এক্সপোর্ট করবো কিভাবে, যেটা আপনাদের অ্যাসাইনমেন্ট আকারে থাকবে। আমরা যে কোনো একটা ভিডিও নিব, নেওয়ার পরে এই ভিডিওটাকে হয়তো এরকম ভাবে বা একটা স্টিল, আচ্ছা ভিডিও নিব না, আমরা একটা স্টিল ইমেজ নিব। হ্যাঁ, স্টিল ইমেজ নিলে বুঝতে পারবো যে এটা একটা স্টিল ইমেজকে আপনি ভিডিওতে কনভার্ট করেছেন। তো ধরেন এটা একটা স্টিল ইমেজ, এটাকে আমরা ভিডিওতে কনভার্ট করব, মানে ভিডিওতে সেভ করে রাখবো আমার হার্ড ডিস্কে। কিভাবে, ছবিটা এখানে নিয়ে আসলাম, রাইট বাটন ক্লিক করলাম, সিকোয়েন্স টু নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপ নিয়ে নিলাম, টাইমলাইনে আমার চলে আসলো। এবার চলে আসবে হচ্ছে ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে মিডিয়া। এখানে এসে আমাকে একটা ফরম্যাটটাকে বেছে দিতে হবে, নাম হচ্ছে এই যে ফরম্যাট, যেটাকে অনেকে আপনাকে কোডাক বলবে, ক্লায়েন্ট আপনাকে হয়তো বলতে পারে যে কোন কোডাকের আন্ডারে আপনি এক্সপোর্ট করছেন। তো কোডাক বলতে আপনাকে ফরম্যাট বলছে যে কোন ফরম্যাটের আন্ডারে আপনি এটাকে সেভ করছেন। নর্মালি আপনার MP4টা সব থেকে বেশি চলে, তো MP4 আপনি ডিরেক্ট খুঁজে পাবেন না, MP4টাকে প্রকাশ করা হয় H.264, এটাকে, এটা হচ্ছে বেস্ট কোডাক এক্সপোর্ট করার জন্য। এরপরে আর অনেক কিছু আছে, AVI আছে, আপনার জিপ আকারে ফরম্যাট আছে, MP3 আমরা করতে পারি, আমরা JPEG করতে পারি বা কুইক টাইম দিয়েও করতে পারি। সব থেকে বেস্ট কোনটা, H.264, এখানে ক্লিক করবেন, করলে অটোমেটিক্যালি এইটার যে প্রিসেটটা এখানে অটোমেটিক্যালি এখানে চলে আসবে, এখানে হাত দেওয়ার কোনো কিছু নাই, হাত দিতে হবে আপনার এইখানে
আউটপুট নেম কি নামে এটাকে সেভ করে রাখবেন আপনার হার্ড ডিস্কে। এখানে ক্লিক করবো, অটোমেটিক্যালি আমার একটা ফাইল খুলে যাবে। আমি এখান থেকে ডাউনলোড যে অপশনটা আছে সেখানে আসছি, লিখছি +001, এই নামে এটা সেভ হবে। তো সেভ লোকেশন দিয়ে দিলাম। তো আমার হার্ড ডিস্কে ডাউনলোড নামের যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে যে এটা সেভ হবে। অডিও এবং ভিডিও দুটোই কি সেভ হবে? আচ্ছা হ্যাঁ, তো দুটাকেই টিক চিহ্ন থাকবে। আমি যদি না এখানে কোনো অডিও নাই, এটাকে আনচেক করতে পারি বা না রাখলে কোনো সমস্যা নেই, অটোমেটিক্যালি এটা অডিও জানে, তাই না? সেভ হবে না অডিও থাকলো। আর কোনো সেটিংস চেঞ্জ করতে হবে না, একদম নিচে আসবেন, আসার পর এখানে লেখা আছে ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি। মানে রেন্ডার যেটা হচ্ছে প্রিমিয়ার প্রোকে আপনি বলছেন যে যতটুকু বেটার করা যায়, যেমনটা আমরা করি কিছু টাকা পয়সা দিয়ে কাউকে বলি যতটুকু ভালো কাজ করা যায় এটা দ্রুত করেন, ঠিক সেরকম ব্যাপারটা এখানে। তো এখানে ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি দিয়ে দিলাম, দিয়ে এখানে এক্সপোর্টে ক্লিক করছি। বুম। তো কংগ্রেচুলেশন এগেইন, কিভাবে একটা স্টিল ইমেজকে ভিডিওতে কনভার্ট করতে হয়, মানে সেভ করতে হয় আপনার হার্ড ডিস্কে, আপনি কিন্তু শিখে গেছেন এবং এটা কিন্তু এখানে প্লে হচ্ছে অ্যাজ এ ভিডিও আকারে। এরপরে কি হাততালি দিবেন না? আচ্ছা ঠিক আছে। খুব রিসেন্টলি শীত চলে গেছে, এখনো আমাদের সে অভ্যাসটা জানি যে পকেট থেকে হাত বের করে তালি দিব। ঠিক আছে, সমস্যা নেই, নেক্সট রাফ থেকে আমরা না ভাইয়া, তালে দিচ্ছিলাম, ওই যে মাইক মিউট ছিল তো। শুনতে পাইনি মেবি। ভাই আপনার মুখ বন্ধ করে রাখা আছে, সমস্যা নাই, ঠান্ডা তো একটু। জি, তো এই পুরো ক্লাসের মধ্যে বা এই এখন যে কাজটা করলাম এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। জি ভাইয়া, অ্যাসাইনমেন্টটা কি যেন বলেছিলেন ওইটা? অ্যাসাইনমেন্টটা থাকবে এইটাই, যে কোনো ধরনের একটা সামাজিক ছবি আপনি সেই ছবিটাকে এক্সপোর্ট করবেন, যেমনটি আমি করলাম, করে গুগল ড্রাইভে আপলোড করবেন। ওকে ছবি, ভিডিও না কিন্তু। ওকে ওকে। ভাই ভাই উপরে যে বারটা আছে না, এটা কিভাবে এড করব? উপরে যে একটা বার আছে আপনার, এই উপরে বারটা এটা, জি জি জি। এটা অটোমেটিক্যালি থাকবে। হ্যাঁ, এটা অটোমেটিক্যালি থাকবে। 3টা মোড থাকবে আপনার, যে এই যে লার্নিং, অ্যাসেম্বল, এডিটিং, এগুলোকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। যেমন এগুলো আপনার থাকবে না, মাই স্পেস, তাই না? এগুলো একটু আগে দেখিয়েছি, হয়তো আপনি মিস করে গেছেন, আরেকবার দেখলে পেয়ে যাবেন, সবগুলো কাস্টমাইজ করা যায়। ভাইয়া, জি, এই যে বাম সাইডের উপরে যে মনিটরটা আমরা নিলাম কাজ করার জন্য, এটাকে এখন আমি রিমুভ করবো কিভাবে? এখানে বাম সাইডের উপরে মানে এই যে পাশে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা জি এটা জি। এখানে হচ্ছে যে কোনো ফাইলে ডাবল ক্লিক করলে দেখাবে এটা। এই যেটা, যে কোনো ফাইলে ডাবল ক্লিক করলে ফাইলটা কেমন, ভিডিওটা কতটুকু লেন্থ আছে, কতটুকু আপনি নেবেন কিনা সেটা এখান থেকে দেখাচ্ছে। হ্যাঁ, মনে করেন আগে তো এটা ছিল না, আমি ডাবল ছিল ক্লিক না, করার রাইট? পরে আসলো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এখন আমি সেই যখন ছিল না ওই পজিশনে কিভাবে নিব? ও আচ্ছা আচ্ছা, এই যে দেখেন এখানে লেখা আছে সোর্স, এই সোর্সের পাশে লেখা আছে ইফেক্ট এন্ড কন্ট্রোল, এখানে ক্লিক করলে চলে আসবে আবার আগের মতো। ঠিক আছে ভাই। তাহলে এটাকে অফ করে রাখতে পারেন, রাইট বাটন ক্লিক করে ক্লোজ করে দিবেন, আবারও এখানে ডাবল ক্লিক করলে অটো চলে আসবে এটা, জি আবার ক্লোজ করতে পারেন। এটা যাদের একটু মনিটর ছোট তাদের জন্য একটু বারবার ক্লোজ বা ওপেন করে রাখতে হয়। যারা ডুয়েল মনিটর নিয়ে কাজ করে তারা এক একটা জায়গাতে ওপেন করে রাখে। আর 18 বা 19 ইঞ্চি বা 20 ইঞ্চি মনিটর হলে সব থেকে ভালো হয় আর কি এডিটিং এর জন্য। আর কারো প্রশ্ন আছে? রেকর্ডিংটা কি ভাইয়া এখনই আপলোড দিয়ে দিবেন না? আমার এখনো চাচ্ছেন? ইনস্টল করা নাই তো, আচ্ছা ঠিক আছে, আপনি প্রসেসটা দেখি ইনস্টল দিয়ে করতে দিবেন, হবে আর কি। এখন দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ভাইয়া, একটা কোশ্চেন। জি। ভাই, একটা এই যে ভিডিও মানে